শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমি জিএম আজিজুল হক, সহকারী শিক্ষক, চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে রসায়ন বই থেকে তোমাদের সপ্তম অধ্যায় পড়াবো। নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো। এখানে কি দেখা যাচ্ছে? এখানে জারণ, বিজারণ, জারক, বিজারক এই লেখাগুলো দেখা যাচ্ছে। তো এটি কী ধরনের বিক্রিয়া বলতে পারো? এটা জারণ বিজারণ বিক্রিয়া। তো আমরা জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আরও জানতে চাই। তো এসো আমরা আজকে পড়ি জারণ বিজারণ বিক্রিয়া। তো এই পাঠ শেষে তোমরা জারণ বিজারণ কি তা ব্যাখ্যা করতে পারবে। জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে ঘটে তাও বিশ্লেষণ করতে পারবে। জারণ সংখ্যা কি তা ব্যাখ্যা করতে পারবে। আবার জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তাও ব্যাখ্যা করতে পারবে। তাই এসো আমরা শুরু করি জারণ বিক্রিয়া নিয়ে। জারণ বিক্রিয়াতে আসলে কি ঘটে? পরমাণু বা আয়ন ইলেকট্রন ছেড়ে দেয়, আর আমরা জানি ইলেকট্রন ছেড়ে দিলে তার ঋণাত্মক অবস্থা কমে যায়, ধনাত্মকতা বেড়ে যায়। তখন পরমাণু বা আয়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়ে যায়, ঋণাত্মক চার্জ হ্রাস পেয়ে যায়। আবার বিজারণে কি ঘটে? যে ইলেকট্রন গ্রহণ করে সে পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, আবার পরমাণু বা আয়নের ধনাত্মক চার্জ হ্রাস পায়। যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন বাড়লে তো ঋণাত্মকতা বাড়ে, সুতরাং ধনাত্মকতা কমে যায়, আবার ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায়। তো আমরা দেখি আসলে জারণ বিক্রিয়াতে কিভাবে ঘটনা ঘটে। যে দেখা যায় এখানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দুইটা ইলেকট্রন মাইনাস করে দিচ্ছে। তো ছেড়ে দিলে এটা জিঙ্ক আয়ন হয়ে যাচ্ছে। দুইটা ইলেকট্রন ছাড়লে ধনাত্মক দুইটা চার্জ তৈরি হয়। আবার আয়রনের ক্ষেত্রে দেখা যায় তার আগে থেকেই দুইটা চার্জ ছিল, পজিটিভ চার্জ। যখন একটা ইলেকট্রন সে ছেড়ে দিল, তখন তার ঋণাত্মকতা আরেকটু কমে গেল, তার মানে ধনাত্মকতা আরেকটু বেড়ে গেল, তার মানে তিনটা চার্জ হয়ে গেল প্লাস। এই যে দুইটা চার্জ থেকে প্লাস তিনটা হয়ে গেছে, তার মানে ধনাত্মক চার্জ বেড়ে যায়। বিজারণে ঠিক উল্টা ঘটনা ঘটে, যে ধনাত্মক চার্জ দুইটা ছিল, এখন সে ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে তার ঋণাত্মকতা বেড়ে গেছে। তো বাড়লে ধনাত্মকতা কমে যায়, তো ধনাত্মকতা কমে সে জিরো হয়ে গেছে, তার মানে কপার মৌল হয়ে গেছে। আবার এখানে আয়রনের বেলায় দেখা যায় তিনটা ছিল ধনাত্মক চার্জ, ইলেকট্রন একটা গ্রহণ করে, তার ধনাত্মকতা কমে গেছে, তার মানে দুইটা হয়ে গেছে। তো ধনাত্মক চার্জ তিনটা থেকে দুইটা হয়ে যায়। বুঝতে পারছো এবার? তো দেখা যায় জারণে ইলেকট্রন বর্জন করে, আর বিজারণে ইলেকট্রন গ্রহণ করে। তো এই বিষয়টা আমরা একটা বিক্রিয়ার মধ্যে আবার দেখি যে আসলে বিক্রিয়াটা কীভাবে ঘটছে। যেমন জিঙ্ক সালফেট আর কপার, মানে জিঙ্ক এবং কপার সালফেটের মধ্যে বিক্রিয়াটা হচ্ছে, এরা বিক্রিয়ক। তো এই বিক্রিয়কটা কি করতেছে দেখো, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়ন হয়, মানে তার চার্জ দুইটা হয়ে যায় প্লাস। তাহলে এখানে জারণ ঘটতেছে, এই যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে জারণ ঘটতেছে। আবার কপার দুইটা পজিটিভ আয়ন ছিল, তার সে ধনাত্মক আয়ন হয়ে আছে, এখন সে বিজারণ ঘটায়, মানে ইলেকট্রন গ্রহণ করে সে কপার হয়ে যাচ্ছে, মৌল হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, জিঙ্ক যেই ইলেকট্রনগুলো ছেড়ে দিয়েছিল দুইটা, সেই দুইটা ইলেকট্রনই কপারে গ্রহণ করেছে, তো এবার কপার মৌল হয়ে গেছে। তো এইভাবে জারণ আর বিজারণ দুইটা একটা বিক্রিয়ার মধ্যেই ঘটে। তো আমরা জারণ বিজারণ সম্পর্কে জানতে আরও চেষ্টা করি।
যে একটা বিক্রিয়া আছে রেডক্স বিক্রিয়া, যেটাকে আমরা আসলে জারণ বিজারণ বিক্রিয়াই বলি একত্রে, যেমন রিডাকশন এবং অক্সিডেশন মিলে রেডক্স হয়। তাহলে রিডাকশন মানে বিজারণ বিক্রিয়া আর অক্সিডেশন মানে জারণ বিক্রিয়া, তো দুইটা একসাথে ঘটে, এই কারণে এমন নাম দেওয়া হয়েছে। তা আসলে কি ঘটে দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে এবং অপর বিক্রিয়কটি সেই ইলেকট্রনকেই গ্রহণ করে। তার মানে কি, যে ইলেকট্রন ত্যাগ করলো একজনে, এই ত্যাগ করা ইলেকট্রনগুলোই আরেকজনে গ্রহণ করবে। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া দুটি অর্ধাংশে বিভক্ত, একটায় ত্যাগ করে একটা বিক্রিয়া, আবার আরেকজনে যে গ্রহণ করে আরেকটা বিক্রিয়া। তার মানে একই বিক্রিয়ার মধ্যে দুইটা অংশ, এই জন্য এটা দুইটা অর্ধাংশে বিভক্ত। যেখানে জারণ ঘটে সেখানে বিজারণও ঘটতে হয়, তাই বলা হয় জারণ বিজারণ দুটি যুগপৎ ঘটে। যুগপৎ মানে বুঝতে পারছো, যুগপৎ মানে একত্রে ঘটে, একসাথে ঘটে। আসলেই তো, যেখানে জারণ ঘটলো এখানেই বিজারণ ঘটতে হবে, নাইলে জারণটা ঘটবে না। কারণ জারণ ঘটার জন্য তো ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে, তো ইলেকট্রন ত্যাগ করলে এই ত্যাগকৃত ইলেকট্রনগুলো আরেকজনে গ্রহণ করতে হবে, নাইলে বিক্রিয়াটা ঘটবে না। এই জন্যই জারণ বিজারণ যুগপৎ ঘটে। আবার ইলেকট্রনের আদান প্রদান ঘটে এই বিক্রিয়াতে, আর আদান প্রদান ঘটলে আমরা বলি যে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। কারণ কি, আমরা জানি বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, তো ইলেকট্রনের প্রবাহ না থাকলে বিদ্যুৎ উৎপন্ন হয় না। সুতরাং যেহেতু রেডক্স বিক্রিয়ায় বা জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, তার মানে এখানে প্রবাহ তৈরি করা যেতে পারে। সুতরাং এই বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে। আচ্ছা, আমরা আরেকটু জানি জারণ বিক্রিয়ার ফলে আসলে কি হয়। ধাতব মৌলের পরমাণু জারিত হয়ে ক্যাটায়নে পরিণত হয়। মানে ধাতব মৌল যে সেই ইলেকট্রন ছেড়ে দিলে সে একটা ধনাত্মক আয়নে পরিণত হয়, এটাই হলো ক্যাটায়ন। তো নিম্নতর যোজ্যতার ক্যাটায়ন উচ্চতর যোজ্যতার ক্যাটায়নে পরিণত হয়। আবার অধাতব অ্যানায়ন মানে একটা ঋণাত্মক আয়ন জারিত হয়ে, মানে ইলেকট্রন ইলেকট্রন ছেড়ে দিয়ে আরও মানে মৌলে পরিণত হয়ে যায়। মানে সে তো অ্যানায়ন, মানে এটা ঋণাত্মক আয়ন, ইলেকট্রন তার মধ্যে বেশি আছে, তাহলে এই বেশি অংশটা ছেড়ে দিয়ে সে মৌলে পরিণত হয়ে যায়। এই জন্যই বলছে এখানেও অ্যানায়নেও জারণ ঘটে। আচ্ছা, বিজারণে কি ঘটে, অধাতব মৌলের পরমাণু যা বিজারিত হয়ে অ্যানায়নে পরিণত হয়। উচ্চতর যোজ্যতার ক্যাটায়ন নিম্নতর যোজ্যতার ক্যাটায়নে পরিণত হয়। আবার ধাতব ক্যাটায়ন বিজারিত হয়ে মৌল বা মৌলে পরিণত হয়, পরমাণু বা মৌলে পরিণত হয়। তা আমরা বুঝতে পারছি কিছু। ইলেকট্রন যে স্থানান্তর ঘটে, এই ধরনের বিক্রিয়াকে আমরা রেডক্স বিক্রিয়া বলি। তো শুধু এই জারণ বিজারণী রেডক্স বিক্রিয়া নয়, আসলে আরও কত রকমের বিক্রিয়াতে ইলেকট্রন আদান প্রদান হতে পারে। তো এরকম 4টে বিক্রিয়া আমরা এখানে দেখিয়েছি। বিক্রিয়াগুলো হলো সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। তো আমরা একটু দেখি কিভাবে তাদের ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। যেমন সংযোজন বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, তো যুক্ত হলে তৈরি হয় ফেরিক ক্লোরাইড। তো এখানে ক্লোরিন যেহেতু দুইটা যুক্ত হয়, তো বোঝা যায় আয়রনের যোজনী এখানে 2, কিন্তু এখানে দেখা যায় ক্লোরিন 3টা যুক্ত হয়েছে, তাহলে এখানে এটা ফেরিক ক্লোরাইড, তার মানে আয়রনের যোজনী 3। তো এখানে যোজনী 2 থেকে 3 হয়ে গেল, তো নিশ্চয়ই এখানে একটা কিছু ঘটছে। তো 2 ছিল মানে সে 2টা ইলেকট্রন ছেড়ে ধনাত্মক চার্জ 2 হয়েছিল, কিন্তু আরেকটা ইলেকট্রন ছেড়ে এখন এই ফেরিক ক্লোরাইড হয়ে গেছে, মানে তার যোজনী বা চার্জ 3টা হয়ে গেছে। এভাবে ইলেকট্রনের প্রদান করছে এখানে। তো এই যে ইলেকট্রনটা প্রদান করছে সেই ইলেকট্রনটাই এই ক্লোরিনে গ্রহণ করছে, ক্লোরিনে গ্রহণ করে তার আয়ন 3টা হয়ে যাচ্ছে। তো এইভাবে
ইলেকট্রনের আদান প্রদান ঘটছে। এরকম বিয়োজনেও আদান প্রদান ঘটছে, যে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড হয়ে যাচ্ছে, মানে ফসফরাসের যোজনী এখানে থাকে 5, কিন্তু ফসফরাসের যোজনী এখানে হয় 3, তার মানে যোজনের পরিবর্তন হচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়া এমন ঘটছে, জিঙ্ক মৌল ছিল, এটা যখন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তখন সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়ন হয়, এই আয়নটা সালফেটের সাথে যুক্ত হয়, যেমন এখানে জিঙ্ক সালফেট হয়ে গেছে। আর যেই দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল সেই ইলেকট্রন দুইটা গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু হয়ে যাচ্ছে, মানে হাইড্রোজেন নিরপেক্ষ হয়ে যাচ্ছে। তো এইভাবে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে এতে। তো অনুরূপ বিক্রিয়া দহনেও ঘটে। সুতরাং আমরা বলতে পারি এগুলোতে যে ইলেকট্রনের আদান প্রদান হয়, তার মানে এগুলো জারণ বিজারণ বিক্রিয়ার অনুরূপ। আচ্ছা, এবার আমরা এটা কাজ করি। জারণ ও বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে ব্যাখ্যা করো। তো তোমরা এটার উত্তর খাতায় লিখে ফেলবে। আমরা এখন আগাই। আমরা আরও জানতে চাই আসলে জারণ সংখ্যা কি। জারণ সংখ্যা হলো কোনো মৌল বা মূলকের ইলেকট্রন ছাড়ার প্রবণতা। এই প্রবণতাটাকে ধনাত্মক চিহ্নযুক্ত একটা সংখ্যা দিয়ে, যে ইলেকট্রন ছাড়ার প্রবণতাকে ধনাত্মক চিহ্নযুক্ত একটি সংখ্যা দিয়ে, আর ইলেকট্রন গ্রহণের প্রবণতাকে ঋণাত্মক চিহ্নযুক্ত একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এই চিহ্নযুক্ত এই সংখ্যাকেই সেই মৌল বা মূলকের জারণ সংখ্যা বলে। মানে যে সংখ্যাটা দিয়ে আমরা প্রকাশ করছি এটা ধনাত্মক চিহ্ন দিয়ে অথবা ঋণাত্মক চিহ্ন দিয়ে, এই চিহ্নযুক্ত সংখ্যাটাই হলো জারণ সংখ্যা। একক পরমাণু মুক্ত মৌল সমূহের জারণ সংখ্যা 0 হয়। তো জারণ সংখ্যা জানার আরেকটু চেষ্টা, যে আমরা এখানে দেখেছি যে ধাতুর জারণ সংখ্যা ধনাত্মক হয়, তার মানে এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামের +1 ইলেকট্রন, ক্লোরিনের -1 জারণ সংখ্যা। আবার নিরপেক্ষ পরমাণু জারণ সংখ্যা 0 হয়, তার মানে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0। আর নিরপেক্ষ যৌগে, একটা যৌগে পরমাণুগুলোর মোট জারণ সংখ্যা 0 হয়। যেমন পানিতে 2টা পরমাণু আছে, কিন্তু তাদের জারণ সংখ্যা হাইড্রোজেনের +2, অক্সিজেনের -2, তো মিলে কিন্তু 0ই হয়ে যাচ্ছে। মানে হাইড্রোজেন এনে 2টা বলে +2 হয়, মানে হাইড্রোজেনের একার +1 আর 2টা হাইড্রোজেনের +2, এরকম আর কি। আচ্ছা, এইভাবে ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1, মৃৎ ক্ষার ধাতুর জারণ সংখ্যা +2। আবার আদান বিশিষ্ট কোনো পরমাণুর মোট জারণ সংখ্যা আদান সংখ্যার সমান হয়। মানে যে আয়নের বা পরমাণু গুচ্ছের চার্জ অলরেডি আছে, তো এদের চার্জ, এখানে যে পরমাণু আছে নাইট্রোজেন হাইড্রোজেন, তাদের আদান সংখ্যা, মানে তাদের জারণ সংখ্যার যোগফলটা এই +1 সমান হবে, মানে 1 হবে। এর লেগে এটার জারণ সংখ্যা 1। আবার অক্সাইডের জারণ সংখ্যা একটু ব্যতিক্রমী, যে কোনো অক্সাইড, ধাতব অক্সাইড, এগুলোর জারণ সংখ্যা -2 হবে অক্সিজেনের জারণ সংখ্যা এখানে বোঝানো হচ্ছে। আবার যদি পার অক্সাইড হয়, তো পার অক্সাইডে জারণ সংখ্যা হয়ে যায় -1। কিন্তু সুপার অক্সাইডে আবার চেঞ্জ, যে অক্সিজেনের জারণ সংখ্যা হয় এক্ষেত্রে 1/2, -1/2। তো এইভাবে পরিবর্তন হয়। তা আমরা বুঝলাম জারণ সংখ্যা হলো যে ইলেকট্রন ত্যাগ করার একটা ক্ষমতা বা গ্রহণ করার একটা ক্ষমতা। তো কয়টা ইলেকট্রন ছাড়লো এটাকে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করে, বা কয়টা গ্রহণ করলো এটাকেও একটা সংখ্যা দিয়ে প্রকাশ করে। এই সংখ্যাটাই হলো জারণ সংখ্যা। আচ্ছা, আমরা আরও বই পড়ে আরও কিছু জানব। তো আমরা এখন একটা যৌগের একটা পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে চাই। কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করে দেখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অণুতে কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজ। তা আমরা যদি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা জানতে চাই তাহলে কেমন হয় দেখো। তো আমরা যেহেতু ম্যাঙ্গানিজেরটা জানি না, মনে করি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x, কিন্তু পটাশিয়ামের জারণ সংখ্যা তো +1 আমরা জানি, অক্সিজেনের জারণ সংখ্যা -2 এটাও আমরা জানি। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে যৌগটা পুরাটা
এই পুরোটার জারণ সংখ্যা 0 হবে, কারণ এটা নিরপেক্ষ একটা যৌগ। তো যৌগের জারণ সংখ্যা 0ই থাকবে, কারণ এই মৌলগুলো সবটির যোগফল এই 0 হয়ে যাবে, তখনই একটা যৌগ তৈরি হবে। আচ্ছা, এবার আমরা লিখতে পারি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পুরো জারণ সংখ্যা 0। তো আমরা ভেঙে ভেঙে এবার পটাশিয়ামের মৌলগুলোর জারণ সংখ্যা যোগ করে দেখি কি হয়। যে পটাশিয়ামের +1 × 1 মানে এখানে পটাশিয়াম একটা, আবার প্লাস করলাম ম্যাঙ্গানিজেরটা, তো ম্যাঙ্গানিজের X ধরলাম, আর মৌল একটা, পরমাণু একটা। আবার প্লাস করলাম অক্সিজেনেরটা, তো অক্সিজেনের হলো জারণ সংখ্যা হলো -2, আর পরমাণু আছে 4টা, লেগে 4 দিয়ে গুণ করলাম। তো হিসেব করে দেখা যায় এখানে ফল হয় গুণফল +1, তো আমরা লিখলাম এখানে +1, আর এখানে ফল হয় 1, এই X হয়ে যায়, তো X লিখলাম। এখানে হয়ে যায় -8 লিখলাম। তাইলে এটা একটা সমাধান করে আসলো। এখন কি ফল হলো যে x - 7 = 0। তো কি দাঁড়ালো, x এর মান কত দাঁড়ায়? আমরা বলতে পারি x এর মান হয় 7। তাহলে বোঝা যায় x এর মান 7 মানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 7। বুঝতে পারছো এবার? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা 7। এইভাবে তোমরাও জারণ সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবে। আচ্ছা, দেখি তোমাদের মনে আছে কিনা। জারণ সংখ্যা জারণ কাকে বলে? ক্যাটায়ন কি? বিদ্যুৎ উৎপাদনে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়? আবার যুগপৎ শব্দের অর্থ কি? তোমরা এই কথাগুলোর উত্তর অবশ্যই জানবে। যদি মনে না থাকে এখন, তোমরা বই থেকে আবার এগুলো সংগ্রহ করে লিখে ফেলবে খাতায়, এবং বাড়ির কাজের সাথে আমাদের কাছে জমা দিবে। আচ্ছা, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। জারণ ও বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা ব্যাখ্যা করো। তো এই কাজটা তোমরা বাড়িতে করবে এবং আমাদের কাছে জমা দিবে। তা আজকে আর নয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।